প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব চলতরিৎ নিয়ে। চলতরিৎ অধ্যায়ের রোধের সূত্র, আপেক্ষিক রোধ, পরিবাহিতাঙ্ক ও রোধের সমবায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। এখন আমরা নির্ভর দেখব কিভাবে রোধ তার দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভর করে। তোমরা খেয়াল করেছো নিশ্চয়ই, আমাদের বাসা বাড়িতে যখন এসির যে তারটা সেটা অনেক মোটা হয়, তারপর ফ্রিজের তারটাও মোটা হয়, ওভেনের সাথে যে তারটা থাকে সেটাও মোটামুটি মোটা হয়। আবার যখন আমরা মোবাইলে যে চার্জ দেই সেই তারটাকে চিকন চিকন তারেরও অনেক আছে। এখন এই যে এসি যে চালানোর জন্য যে তারটা মোটা হয় কেন, মোবাইলে চার্জ দেই সেই চার্জ যে দেই সেটার তারটা চিকন হয় কেন, সেটা আমরা জানবো। কারণ হলো এসির তারটা মোটা হয়, এসিতে বেশি কারেন্ট দরকার। আর মোবাইল চার্জ দেওয়ার জন্য কম কারেন্ট দরকার, কম কারেন্ট গেলেই হয়। এজন্য এসির তারটা মোটা হয় আর মোবাইলের চার্জারের তারটা চিকন হয়। মোটা তার মানে বেশি ইলেকট্রন যেতে পারে, অর্থাৎ তড়িৎ প্রবাহ বেশি হয়, বাধা কম দেয়, কম রোধ। আর চিকন তার ইলেকট্রন কম যেতে পারে, অর্থাৎ তড়িৎ প্রবাহ কম যেতে পারে, বেশি বাধা দেয়, বেশি রোধ। এখন এই রোধ কিসের উপর নির্ভর করে? রোধ আসলে চারটা জিনিসের উপর নির্ভর করে। চারটা জিনিস হলো পরিবাহীর উপাদান, পরিবাহীর তাপমাত্রা, পরিবাহীর দৈর্ঘ্য, পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে পরিবাহীর রোধ কয়টা জিনিসের উপর নির্ভর করে? চারটা জিনিসের উপর নির্ভর করে। পরিবাহীর উপাদান, পরিবাহীর তাপমাত্রা, পরিবাহীর দৈর্ঘ্য, পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। মনে রাখবে। এখন দেখো, যদি একটা পরিবাহী নির্দিষ্ট থাকে, অর্থাৎ উপাদান যদি স্থির থাকে, তাপমাত্রা যদি স্থির থাকে, তাহলে আমাদের নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিবাহীর রোধ নির্ভর করতেছে শুধুমাত্র দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর। তাহলে দৈর্ঘ্যের সূত্রটা কি? রোধের ক্ষেত্রে দৈর্ঘ্যের সূত্র হবে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পরিবাহীর রোধ তার দৈর্ঘ্যের সমানুপাতিক। আবার ক্ষেত্রফলের সূত্রটা কি হবে? তাহলে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পরিবাহীর রোধ তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক, যখন দৈর্ঘ্য আর কি স্থির থাকে। তাহলে আমরা এই দুইটা সূত্রকে সমন্বয় করে কি পাই? আর প্রপোর্শনাল এল বাই এ। এই প্রপোর্শনাল অর্থাৎ সমানুপাতিক চিহ্নটা যদি আমরা তুলে সমান চিহ্ন দেই, তাহলে একটা সমানুপাতিক ধ্রুবক দিতে হবে। আর এখানে সেই সমানুপাতিক ধ্রুবকটা হলো রো। রো মানে হলো উপাদানের আপেক্ষিক রোধ। যদিও রোধ চারটা জিনিসের উপর নির্ভর করে, কিন্তু আপেক্ষিক রোধ শুধুমাত্র তাপমাত্রা এবং উপাদানের উপর নির্ভর করে, অর্থাৎ দুইটা জিনিসের উপর নির্ভর করে। খেয়াল করো, এটাও অবজেক্টিভ। আপেক্ষিক রোধ দুইটা জিনিসের উপর নির্ভর করে। আপেক্ষিক রোধ আমরা একটু পরে জানবো। এখন আমরা একটা টুকটাক অবজেক্টিভের জন্য অঙ্ক দেখি, যে একটা তারের দৈর্ঘ্য দ্বিগুণ, তামার তারের দৈর্ঘ্য। উপাদান যদি চেঞ্জ না হয়, রো চেঞ্জ হবে না কিন্তু। একটা তামার তারের দৈর্ঘ্য দ্বিগুণ ও ব্যাসার্ধ অর্ধেক করলে, দৈর্ঘ্য দ্বিগুণ হলে ব্যাসার্ধ এমনিতেই অর্ধেক হয়ে যায়। দৈর্ঘ্য যখন বাড়ে, মোটাটা চিকন হয়ে যায়। দৈর্ঘ্য দ্বিগুণ হলে ব্যাসার্ধ অর্ধেক হবে। দৈর্ঘ্য যে হারে বাড়বে, ব্যাসার্ধ সেই হারে কমে যাবে। এটা মনে রাখবে। ব্যাসার্ধ অর্ধেক করলে রোধের কি পরিবর্তন হবে? একটা জিনিস মনে রাখবে, অবজেক্টিভের জন্য এত অঙ্ক করার সময় থাকবে না। দৈর্ঘ্য যদি দ্বিগুণ হয়, ব্যাসার্ধ হবে 2 স্কয়ার, মানে যত গুণ দৈর্ঘ্য তত গুণ হয় আমার রোধ। তাহলে স্কয়ার হয়ে আর কি। তাহলে দৈর্ঘ্য দ্বিগুণ হলে রোধ হবে 2 স্কয়ার, অর্থাৎ 2 দুগুণে 4 গুণ। ঠিক একইভাবে দৈর্ঘ্য যদি 3 গুণ হয়, তাহলে রোধ হবে 3 3 9 গুণ 3 স্কয়ার, অর্থাৎ n স্কয়ার গুণ। n গুণ লম্বা করলে রোধ হবে n স্কয়ার গুণ। এটা মনে রাখবে। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করো এই স্লাইডে। আর ইকুয়াল টু রো এল বাই এ। নির্দিষ্ট পরিবাহীর জন্য, অর্থাৎ রো নির্দিষ্ট, যদি পরিবাহী চেঞ্জ না হয়, রো নির্দিষ্ট। তাহলে অঙ্ক করার জন্য আমরা মাঝে মাঝে এই সূত্রটা ব্যবহার করব। আর এবং এল এর মধ্যে সম্পর্ক সমানুপাতিক। তাহলে অঙ্ক করার জন্য সমীকরণ হবে আর ওয়ান বাই আর টু সমান এল ওয়ান বাই এল টু।
একটা সূত্র। আবার অঙ্ক করার জন্য আমরা মাঝে মাঝে সূত্র লিখবো R1/R2 সমান A2/A1 ব্যস্তানুপাতিক সম্পর্ক। আমরা অঙ্ক করতে মাঝে মাঝে কিন্তু এমন সূত্র ইউজ করব। যাই হোক, এরপরে আমরা জানবো আপেক্ষিক রোধ। একটু আগেই আমরা বলেছি, তারপর আবার জানবো 1 মার্কের জন্য, 2 মার্কের জন্য, যে নির্দিষ্ট তাপমাত্রায় তাপমাত্রা চেঞ্জ হলে আপেক্ষিক রোধ চেঞ্জ হয়, উপাদান চেঞ্জ হলে আপেক্ষিক রোধ চেঞ্জ হয়। তাহলে আপেক্ষিক রোধ নির্দিষ্ট তাপমাত্রায় বলতে হবে নির্দিষ্ট তাপমাত্রায় একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহীর রোধকে ওই উপাদানের আপেক্ষিক রোধ বলে। নির্দিষ্ট তাপমাত্রায় একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহীর রোধকে ওই উপাদানের আপেক্ষিক রোধ বলে। অর্থাৎ দৈর্ঘ্য 1 মিটার হবে আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হবে 1 বর্গমিটার। তখন যে রোধটা পাওয়া যাবে সেটাই হলো ওই তাপমাত্রায় ওই পরিবাহীর আপেক্ষিক রোধ। রোধের সূত্র বলার সময়ও কিন্তু নির্দিষ্ট তাপমাত্রার কথা বলতে হবে মনে করে। হ্যাঁ, নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পরিবাহীর ক্ষেত্রফল স্থির থাকলে রোধ দৈর্ঘ্যের সমানুপাতিক এভাবে বলতে হবে। নির্দিষ্ট তাপমাত্রায় মাস্ট উল্লেখ করতে হবে। আচ্ছা, আপেক্ষিক রোধের একক হলো ওহম মিটার। আপেক্ষিক রোধের একক ওহম মিটার। আপেক্ষিক রোধের বিপরীত রাশি পরিবাহিতাঙ্ক। রোধের বিপরীত রাশি পরিবাহিতা, ঠিক একইভাবে আপেক্ষিক রোধেরও বিপরীত রাশি হবে পরিবাহিতাঙ্ক। পরিবাহিতাঙ্ক বা পরিবাহিকত্ব কন্ডাক্টিভিটি। তোমরা এই বাংলা নাম পড়ার সাথে সাথে ইংলিশ নামটাও পড়বে, তাহলে হায়ার এডুকেশনের সুবিধা হবে। তাহলে পরিবাহিতাঙ্ককে আমরা সিগমা দ্বারা লিখবো, সিগমা সমান 1/ρ। তাহলে পরিবাহিতাঙ্কের একক কি হবে? ওহম মিটার হোল ইনভার্স অথবা সিমেন্স মিটার ইনভার্স। সিমেন্স মিটার ইনভার্স, পরিবাহিতার একক সিমেন্স আমরা জানি, সেখান থেকে পরিবাহিতাঙ্কের একক হলো সিমেন্স মিটার ইনভার্স। এটা মনে রাখবে, সিমেন্স মিটার ইনভার্স অথবা ওহম মিটার হোল ইনভার্স, দুটোই মনে রাখবে। এখন দেখো, পরিবাহিতাঙ্ক যত বেশি হবে ইলেকট্রন তত সহজে চলাচল করতে পারবে, অর্থাৎ তড়িৎ চলাচল সহজে করতে পারবে, তড়িৎ প্রবাহ তত বেশি হবে। উপাদান অনুযায়ী পরিবাহিতাঙ্ক বিভিন্ন উপাদানের, অর্থাৎ তামা, রূপা, অ্যালুমিনিয়াম, সোনা, যে উপাদান যদি চেঞ্জ হয় পরিবাহিতাঙ্ক চেঞ্জ হবে। পরিবাহিতাঙ্ক প্রতিটা পদার্থের ভিন্ন ভিন্ন মান থাকে, এত মান মুখস্থ করা যাবে না, তবে মনে রাখো যে পাওয়ার 10⁷, এই যেগুলো ধাতব পদার্থ, ধাতব পদার্থের সাধারণত একটা সংখ্যা আর 10⁷ হয়। তামাটা মনে রাখতে পারো, কারণ আমাদের যে তার ব্যবহার করি আমরা তড়িৎ প্রবাহের জন্য, সেটা সাধারণত তামার হয়। সেই তামার পরিবাহিতাঙ্ক 5.8 10⁷ সিমেন্স মিটার ইনভার্স বা পার মিটার। তাহলে এটা আমরা মনে রাখতে পারি তামারটা। এখন একটা পরিবাহীর যদি আপেক্ষিক রোধ দেওয়া থাকে, নিশ্চয়ই তার পরিবাহিতাঙ্ক বের করতে পারবে। বিপরীত রাশি, উল্টা রাশি, এগুলো অবজেক্টিভের জন্য জানবে। আমরা বড় অঙ্কগুলো পরবর্তীতে বড় অঙ্কের জন্য আলাদা ক্লাস নেব, শুধু অঙ্কই দেব। এরপর দেখো রোধের সমবায়। রোধগুলোকে আমরা বর্তনীতে যখন একাধিক রোধ ব্যবহার করব, তখন কি কি উপায়ে রোধগুলো যুক্ত করা যায় সেটা জানবো। শ্রেণী সমবায়। শ্রেণী সমবায় কি? যদি রোধগুলোর প্রথম রোধের শেষ প্রান্তের সাথে দ্বিতীয় রোধের প্রথম প্রান্ত, সিমিলারলি দ্বিতীয় রোধের শেষ প্রান্তের সাথে তৃতীয় রোধের প্রথম প্রান্ত ভাবে পরপর যদি যুক্ত করে যায়, সেগুলো শ্রেণী সমবায়। তোমার বন্ধুরা, যদি তোমরা কয়েকজন বন্ধু যদি তোমার ডান হাত ধরে তোমার পাশের বন্ধু বাম হাত দিয়ে এভাবে পরপর যদি দাঁড়িয়ে যায়, লাইন ধরে দাঁড়িয়ে যায়, তাহলে সেটা হবে কি? শ্রেণী সমবায়। শ্রেণী সমবায়ে প্রতিটা রোধের মধ্য দিয়ে একই পরিমাণ তড়িৎ প্রবাহ চলে, এটা মনে রাখবে। শ্রেণী সমবায় চেনার উপায় কি? সবগুলো রোধের মধ্য দিয়ে একই তড়িৎ প্রবাহ চলবে, তড়িৎ প্রবাহের মান একই থাকবে, কিন্তু বিভব আলাদা থাকবে। প্রতিটা রোধের বিভব পার্থক্য আলাদা, বিভব আলাদা। এটা হলো শ্রেণী সমবায়ের বৈশিষ্ট্য, যে তড়িৎ প্রবাহ একই কিন্তু বিভব আলাদা। সংক্ষেপে এভাবে মনে রাখবে। শ্রেণী সমবায়ের তুল্য রোধ। তুল্য রোধ মানে কি? এই যে অনেকগুলো রোধের পরিবর্তে যদি একটা রোধ ব্যবহার করি, যাতে বর্তনীর তড়িৎ প্রবাহ এবং বিভবের কোনো চেঞ্জ না হয়, মোট তড়িৎ প্রবাহ মোট বিভবের কোনো পরিবর্তন না হয়, তাহলে ওই একটা সবগুলোর পরিবর্তে যে একটা রোধ ব্যবহার করলাম, সেই রোধের রোধক
রোধকের রোধটাই হলো তুল্য রোধ। তাহলে তুল্য রোধ, শ্রেণী সমবায় তুল্য রোধ আর এস, এস মানে সিরিজ, আর এস সমান কি সবগুলো রোধের যোগফল। তাহলে শ্রেণীতে যদি রোধ যুক্ত করি তাহলে রোধের মান বেড়ে যায়, তুল্য রোধ বেড়ে যায়, সবসময় বড় হবে। আমরা শ্রেণী সমবায়ের অসুবিধা হলো যদি একটা শ্রেণীতে ব্যবহার করা বৈদ্যুতিক যন্ত্রপাতি যদি একটা নষ্ট হয় তাহলে সবগুলোই আর চলবে না, বন্ধ হয়ে যাবে। আগের দিনে বিয়ে বাড়িতে বা কোনো অনুষ্ঠানে সাজসজ্জায় মরিচ বাতির মালা তোমরা দেখেছো নিশ্চয়ই, যে বাতি যে বিল্ডিং এ মালার মতো ঝুলিয়ে দেয়, মরিচ বাতির মালা, এটা আগে ব্যবহার করা হতো। শ্রেণীতে লাইট গুলো থাকতো, একটা লাইট নষ্ট হলে ওই লাইনের সবগুলো লাইট বন্ধ হয়ে যেত, বাতি বন্ধ হয়ে যেত। এখন আর এটা ব্যবহার করা হয় না, এখন প্রযুক্তি অনেক উন্নত হয়ে গেছে। এই এই মরিচ বাতির বাল্বের পরিবর্তে আমরা লেড ব্যবহার করি এখন। ইলেকট্রনিক্সে আমরা লেড সম্পর্কে জানবো। চিপ চিপ দিয়ে লেড বানানো হয়, পরে জানবো আমরা। দিন দিন দুনিয়া উন্নত হয়ে যাচ্ছে, এখন লেড সমান্তরালেই ছোট ছোট চিপ ব্যবহার করা হয়, সমান্তরালে ব্যবহার করি। এই এই আলোকসজ্জায় যে মালাগুলো ব্যবহার করা হয়, লাইটের মালা, সেখানে লেড ব্যবহার করা হয়। এখন আর এই পুরোনো মরিচ বাতির মালা ব্যবহার করা হয় না, আগে করা হতো। এরপরে আসো রোদের সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায় কি? রোধগুলোর একটা প্রথম প্রান্ত একটা বিন্দুতে যুক্ত হবে, আর বাকি যে প্রান্তটা থাকলো সবগুলো রোধের বাকি প্রান্ত আর একটা বিন্দুতে যুক্ত হবে, তাহলে সেটাকে বলবো আমরা সমান্তরাল সমবায়। তোমাদের বন্ধু, কয়েকজন বন্ধু যদি সবার ডান হাতটা এক জায়গায় সবার বাম হাতটা এক জায়গায় রাখো তাহলে সেটাকে সমান্তরাল সমবায় হবে। সমান্তরাল সমবায়ের বৈশিষ্ট্য কি? সমান্তরাল সমবায়ের সবগুলো রোধের বিভব পার্থক্য সেম। দেখো, প্রথম রোধের বিভব পার্থক্য মানেই হলো এই বিন্দু আর এই বিন্দু বিভব পার্থক্য। দ্বিতীয় রোধেরও বিভব পার্থক্য মানে এই বিন্দু এবং এই বিন্দু বিভব পার্থক্য। দ্যাট মিনস সবগুলো রোধের বিভব পার্থক্য সেম, একই, কিন্তু তড়িৎ প্রবাহ আলাদা। তড়িৎ প্রবাহ বর্তনী, এটা যখন তড়িৎ উৎসের সাথে যুক্ত করা হবে এই রোধগুলোকে, তখন এই বিন্দুতে এসে তড়িৎ প্রবাহ যতগুলো রোধ ততগুলো ভাগে ভাগ হয়ে যাবে। অর্থাৎ সমান্তরাল সমবায়ের বৈশিষ্ট্য হলো সবগুলো রোধের বিভব পার্থক্য একই কিন্তু তড়িৎ প্রবাহ ভিন্ন, এটা মনে রাখবে, এটা দেখে চিনবে। এখন এই যে সমান্তরাল সমবায়ে আমরা যখন তুল্যরোধ বের করব তখন আমরা তুল্যরোধ বের করার উপায় কি জানো? সংক্ষেপে, যদি তিনটা রোধ হয় সংক্ষেপে তুল্যরোধ আর পি সমান হবে R1 গুণ R2 গুণ R3 ভাগ হবে R1 R2 আর যোগ R2 R3 যোগ R3 R1। এরকম একটা ব্যাপার আছে, যদি মনে রাখতে পারো সংক্ষেপে মনে রাখলাম, না রাখলেও অসুবিধা নেই, কষ্ট করে মনে রাখার দরকার নেই, বরং এটা মনে থাকলেই আর এর মান বের করতে পারবে, দরকার নেই রাখার কষ্ট করে। এখন দেখো, সমান্তরাল সমবায়ের সুবিধা কি? একটা নষ্ট হলো বাকিগুলো চলবে। বাসা বাড়িতে যে অনেকগুলো লাইট জ্বলে, ফ্যান চলে, বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি চালায়, সেটা কি একটা নষ্ট হলে সবগুলো কি নষ্ট হয়ে যায়? না, কারণ সমান্তরাল সমবায় যুক্ত থাকে এর জন্য। অবশ্যই সমান্তরাল সমবায় যুক্ত করতে হবে, না হয়তো বাসা বাড়িতে যদি শ্রেণীতে যুক্ত করি তাহলে তো একটা কিছু নষ্ট হয়ে গেলে সবগুলো একসাথে নষ্ট হয়ে যাবে। তাহলে বাসা বাড়িতে আমরা যে বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করি সেগুলো কিভাবে ব্যবহার করি? সমান্তরালে ব্যবহার করি। এই শ্রেণী এবং সমান্তরাল এই রোধের বর্তনী দিয়ে আমরা ধীরে ধীরে জানবো। বিভিন্ন গাণিতিক সমস্যা থাকবে, গাণিতিক সমস্যার জন্য আমরা আলাদা পরবর্তীতে ক্লাস নিব। সমান্তরাল সমবায়ে একটা জিনিস মনে রাখবে, তুল্য রোধ সব সময় এই যতগুলো রোধ আছে সবগুলোর চেয়ে যে কোনোটার চেয়ে ছোট হবে, তুল্য রোধ কমে যায়। শ্রেণীতে তুল্য রোধ বেড়ে যায়, সমান্তরালে তুল্য রোধ ছোট হয়ে যায়। তাহলে অবজেক্টিভের জন্য মনে রাখো, তার এন গুণ দৈর্ঘ্য বৃদ্ধি করলে রোধ হবে এন স্কয়ার গুণ, একটু আগেও আমরা বলছি দুইটা রোধের শর্টকাট তুল্য রোধ বের করার উপায়, দুইটা রোধের গুণফল ভাগ হলো দুইটা রোধের যোগফল। এন সংখ্যক সমান রোধ যদি সমান্তরালে যুক্ত থাকে তুল্য রোধ হবে আর বাই এন। মনে করো 10টা রোধ
100 ওহমের 10টা রোধ যদি আমরা সমান্তরালে যুক্ত করি, তুল্য রোধ হবে 100/10, 10 ওহম। অবজেক্টিভের জন্য শর্টকাট এভাবে মনে রাখবে। অবজেক্টিভে না হয় অঙ্ক করার শর্টকাট যেগুলো সহজে করা যায়, টেকনিক দিয়ে পারা যায়, সেগুলো অঙ্ক করে অ্যান্সার করার সময় থাকে না অবজেক্টিভে। সুতরাং আমরা অবজেক্টিভ শর্টকাটে মনে রাখার চেষ্টা করব যতগুলো সম্ভব। তাহলে এই শর্টকাটটা মনে রাখলে যদি এর মধ্যে থেকে একটা অবজেক্টিভ আসে, 30 সেকেন্ডে তুমি উত্তর দিতে পারবে। তাহলে এই ধরনের অবজেক্টিভ আসে। এরপর দেখো একটা অঙ্ক লিখো, তুমি নিজে পারো কিনা দেখবে। একটি সুষম রোধকে তারকে একটি সুষম রোধের তারকে টেনে এর দৈর্ঘ্য 5% বৃদ্ধি করা হলো। তারটির আয়তন স্থির থাকলে রোধের শতকরা পরিবর্তন কত? যখন একটা তারকে টানা হয়, কোনো কিছুকে টেনে লম্বা করা হয়, মনে রাখবে তার আয়তনের কিন্তু কোনো পরিবর্তন হয় না, আয়তন একই থাকে। দৈর্ঘ্য বাড়ছে, তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কমে যাবে, সব মিলিয়ে তার আয়তন একই থাকবে। আয়তন মানে কি? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল গুণ দৈর্ঘ্য। আয়তন মানে কি? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল গুণ দৈর্ঘ্য, তারের আয়তন একই। হ্যাঁ, তাহলে আয়তন প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য। টানলেও এটা ধ্রুবক থাকে, দৈর্ঘ্য যদি বাড়ে তাহলে তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কমে। তাহলে আমরা এই সূত্র দিয়ে 5% বৃদ্ধি করা হলে, তাহলে টেনে দৈর্ঘ্য 5% বৃদ্ধি করছো, 5% বৃদ্ধি করছো মানে কি? আগে যে দৈর্ঘ্য আছে যোগ হবে আগের দৈর্ঘ্য গুণ 5%। তাহলে এটা করে তোমরা শতকরা পরিবর্তন বের করবে। আগে দৈর্ঘ্য কত, রোধ কত ছিল, পরে রোধ কত হয়েছে বের করবে সূত্র দিয়ে। যেহেতু তার চেঞ্জ হয় না, রো এর মানও চেঞ্জ হবে না। তার চেঞ্জ না হলে, একটা তারকে টেনে লম্বা করলে কি তার তামার তার কি সোনার তার হয়ে যাবে? না, রো চেঞ্জ হবে না, রো একই থাকবে। হ্যাঁ, আমরা আর1 সমান লিখবো রো এল1 এ1। আবার যখন তার টেনে লম্বা করলাম তখন লিখবো আর2 সমান রো, রো একই থাকবে, রো একটাই, রো চেঞ্জ হবে না, উপাদান চেঞ্জ হয় না, রো এল2 এ2 এভাবে করবে। হ্যাঁ, তারপর একটাকে আরেকটা দ্বারা ভাগ করবে। তারপরে দৈর্ঘ্য 5% বৃদ্ধি মানে কি? আগের যে নতুন দৈর্ঘ্য সমান হবে আগের দৈর্ঘ্য যোগ আগের দৈর্ঘ্য গুণ 5% বের করে মান বসাবে। আর আয়তন সেই একই হারে কমে যাবে। আয়তন, আগে আয়তন কি ছিল? এ1 এল1, পরে আয়তন কি হবে? এ2 এল2। সেখান থেকে এ2 আর এ1, এ2 বাই এ1 এর সাথে এল1 বাই এল2 কি সম্পর্ক সেটা বের করবে। তারপরে মান বসিয়ে নতুন রোধ বের করবে। নতুন রোধ পাওয়ার পরে শতকরা পরিবর্তন বের করবে। আজকে শতকরা পরিবর্তন, যে কোনো শতকরা পরিবর্তন, সেই রোদের হোক, আয়তনের হোক, তাপমাত্রার হোক, বিভিন্ন সময় শতকরা পরিবর্তন বের করা লাগে। শতকরা পরিবর্তন, যে কোনো শতকরা পরিবর্তন সমান পরিবর্তন, অর্থাৎ বড় বিয়োগ ছোট অথবা শেষ বিয়োগ আদি ভাগ আদি, অর্থাৎ আগে কি ছিল গুণ 100% করলে শতকরা পরিবর্তন বের হয়ে যাবে। তাহলে শতকরা পরিবর্তন নিশ্চিত যে কোনো জায়গায় যে কোনো কিছুর শতকরা পরিবর্তন তোমরা বের করতে পারবে। তাহলে এটার উত্তর যারা তোমরা অঙ্ক নিজে